নার্সিং এর কেমিস্ট্রি পার্ট থেকে যে কোশ্চেন গুলা হয় এর মধ্যে মোটামুটি ট্রিকি টাইপের দুইটা কোশ্চেন আজকে সলভ করব। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে নিম্নের কোন দ্রবণটির পিএইচ এর মান সবচাইতে কম। সো তোমাকে প্রথমে যেটা জানতে হবে পিএইচ মানে কি। তোমরা মোটামুটি ক্লাস 9 10-এ এবং স্পেশালি যারা ইন্টারে সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তারা সবাই জানো পিএইচ ইকুয়াল হচ্ছে এইচ প্লাস আয়নের ঋণাত্মক লগারিদমকে তোমার পিএইচ বলা হয়। নর্মাল ভাবে সংজ্ঞাটা হচ্ছে এটা। ওকে, সো এইচ প্লাস আয়নের মানে হাইড্রোজেন প্লাস আয়নের ঋণাত্মক লগারিদমকে আমরা পিএইচ বলি। এখন এখানে প্রশ্ন করছে নিম্নের কোন দ্রবণটির পিএইচ এর মান সবচাইতে কম। এখন পিএইচ এর মান কখন কম হয় এটা তোমাকে আগে থেকে জানতে হবে। সো পিএইচ এর মান কম হয় হচ্ছে এইচ প্লাস আয়ন এইচ প্লাস আয়ন যত বেশি হবে হবে পিএইচ পিএইচ এর মান তত কম হবে। হুম, তো আমি কিছু রিলেভেন্ট টপিক নিয়ে ব্যাপারটা তোমাকে বোঝানোর চেষ্টা করি। আমার আগের কোন একটা লেকচারে তোমাদেরকে পিএইচ এর ব্যাপারগুলো শিখাইছিলাম। পিএইচ মানে হচ্ছে পিএইচ এর মান যদি 7 হয় তাহলে এটা নিউট্রাল মানে নিরপেক্ষ। কেমন? যদি 7 এর চাইতে কম হয় তাহলে ওই দ্রবণটা বা যৌগটা হচ্ছে অম্লীয় মানে অ্যাসিডিক। আর যদি পিএইচ এর মান 7 এর চাইতে বেশি হয় তাহলে হচ্ছে ক্ষারীয়। হুম, এখন পিএইচ এর মান কম, পিএইচ এর মান কম মানে সে কিন্তু অম্লীয় হচ্ছে। ওকে, তো এই রুলসটা কিন্তু মোটামুটি আমরা জানি, সেটা হচ্ছে 7 7 এর চাইতে যদি তোমার কম হয়, হুম, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাসিড। আবার যদি 7 এর চাইতে বেশি হয়, লেস দেন অফ 7 এটা অ্যাসিড, গ্রেটার দেন অফ 7 এটা হচ্ছে কি ক্ষার বা ক্ষারীয়। আর এটাকে আমরা বেসিক্যালি কি বলি, নিরপেক্ষ বলি। আচ্ছা, এখন মনে করো পিএইচ এর মান তোমার 3, তাহলে এর মানে পিএইচ এর মান 3 মানে হচ্ছে এটা একটা অ্যাসিডীয় দ্রবণ। যদি পিএইচ এর মান 8 পয়েন্ট সামথিং হয়, মনে করো 8.2, তাহলে এটা হচ্ছে ক্ষারীয়। এগুলো তোমাকে দেখে বুঝতে হবে। তো এই কথাগুলো আমি কেন বলতেছি, এখন এই কথাগুলো এই জন্য বলতেছি তোমাকে এটা বোঝানোর জন্য পিএইচ এর মান কম মানে হচ্ছে সে বেসিক্যালি কি অ্যাসিড হবে। আর যে অ্যাসিড হয় তার এইচ প্লাস এর মান বেশি হয়। অ্যাসিডের মধ্যে এইচ প্লাস বেশি থাকে আর ক্ষারের মধ্যে ওএইচ মাইনাস এর মান বা হাইড্রোক্সিল মূলকটা বেশি থাকে। আচ্ছা, এখন তাহলে আমাকে দেখতে হবে এই চারটা অপশনের মধ্যে কোনটার ক্ষেত্রে এইচ প্লাস বেশি। তোমার আগে থেকে জানতে হবে সেটা হচ্ছে এইচ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা একটা শক্তিশালী অ্যাসিড। এটাকে শক্তিশালী অ্যাসিড কেন বলা হয়? বিকজ অফ সে প্রচুর পরিমাণে এইচ প্লাস তৈরি করতে পারে বা সে সম্পূর্ণরূপে আয়নিত হয় মানে এইচ প্লাসে কনভার্ট হয়। তাহলে এইখানে এখানে এইচ প্লাস হচ্ছে শক্তিশালী, তাহলে এটা যদি শক্তিশালী অ্যাসিড, অ্যাসিড হচ্ছে HCl এবং এটার নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, তাহলে এখানে H প্লাস এর পরিমাণ কম হবে। তাহলে দুর্বল অ্যাসিড হচ্ছে তোমার CH3COOH। তাহলে আমি মোটামুটি শিওর HCl থেকে প্রচুর পরিমাণে H প্লাস পাবো। আর প্রচুর পরিমাণে H প্লাস যদি আমি পাই তাহলে এটার পিএইচ এর মান ডেফিনেটলি কম হবে। এখন প্রবলেমটা হচ্ছে এইখানে HCl HCl, এটাও HCl এটাও কিন্তু কি HCl, বাট 0.1 এম এম দিয়ে তোমরা সবাই জানো এটা হচ্ছে মোলারিটি। ওকে, তো এখন উত্তর আমার হয় ক হবে নয়তো বা গ হবে। এটা হবে না বিকজ অফ এটা দুর্বল অ্যাসিড, H প্লাস এমনি আমি কম পাবো। এটা তো অ্যাসিডের মধ্যেই পড়ে না, এটা হচ্ছে লবণ, সোডিয়াম ক্লোরাইড একটা লবণ। তো এটা অ্যান্সার হওয়ার প্রশ্নই উঠে না। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে HCl হবে না HCl হবে। এখন এটা 0.1 এম আর এটা 0.01 কি এম। এখন তাহলে আমার কাছে এম দিয়ে মূলত কি বোঝাচ্ছে, মোলারিটি। তাহলে এম মানে হচ্ছে মোলারিটি। তাহলে এম যদি মোলারিটি হয়
যেখানে এম এর মান যেখানে এম এর মান বেশি, অবশ্যই 0.1 বেশি, আর 0.01 অবশ্যই কি তোমার কম হবে। তাহলে 0.1 বেশি মানে তার ঘনত্ব বেশি, আর 0.01 মানে কি এটা ছোট সংখ্যা, অ্যামাউন্টটা ছোট, তাহলে এটার ঘনত্ব কম। 0.1 মানে হচ্ছে 1/10, আর 0.01 মানে হচ্ছে 1/100। তাহলে অবশ্যই এটা একটা বড় জিনিস। তাহলে মোলারিটি যেখানে বেশি হবে তার ঘনত্ব বেশি হবে, আর তার ঘনত্ব যখন বেশি হবে ডেফিনেটলি তার H+ আয়নের পরিমাণ বেশি হবে। তো এটার শক্তিশালী, বাট এটার ঘনত্বটা কম। কিভাবে আমি বুঝছি? ওই যে এম দিয়ে বুঝাইতেছি, এম এর মান যত বেশি তার ঘনত্ব, মানে মোলারিটি দিয়ে তার আমরা ঘনত্বটাকে আইডেন্টিফাই করি। তো এটার ঘনত্ব বেশি, যেহেতু এটার ঘনত্ব বেশি, তাহলে এটার কি হবে, H+ এর পরিমাণ বেশি হবে। H+ এর পরিমাণ যত বেশি হবে সে ডেফিনেটলি কি হবে, তার পিএস এর মান কম হবে। তো আমাদের উত্তর হচ্ছে এটা। আমি চেষ্টা করছি এটাকে ভাইঙ্গা ভাইঙ্গা ছোট ছোট করে বোঝানোর জন্য। হ্যাঁ, শক্তিশালী অ্যাসিড জিনিসটা কি, শক্তিশালী ক্ষার কি, পিএস এর সাথে এটার রিলেশনটা কি, তোমাদের সবগুলা ব্যাপারই মোটামুটি এইভাবে জানতে হবে, কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নের বিক্রিয়ায় কোনটি অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করে? ওয়ার্ডটা ইংলিশ ইউজ করা হয়েছে সেজন্য অনেকের কাছে কঠিন মনে হতে পারে, আমি তোমাদেরকে সুন্দর করে ক্লিয়ার করব। এখন বিক্রিয়াটা হচ্ছে কি জেড, আর এটা হচ্ছে copper 2+। এখন বিক্রিয়া করে জিঙ্ক 2+ এবং কপার উৎপন্ন করছে। হ্যাঁ, তো আমাদের অপশন হচ্ছে এটা। এখন আমরা যদি এই বিক্রিয়াটাকে আলাদা করে একটু লিখি, সেটা কি, যে আমার কাছে জিঙ্ক প্লাস copper 2+, মানে কোনো একটা যৌগ ছিল, জাস্ট তার পজিটিভ পার্টটুকু দেখানো হয়েছে। এখন এখান থেকে Zn2+ এবং কি কপারটা হয়েছে। মানে গল্পটা কি করছে, গল্পটা করছে হচ্ছে জিঙ্ক কি করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। ওকে, তো ইলেকট্রন তোমরা মোটামুটি জারণ বিজারণ যুগপত ঘটে তোমাদের 9-10 ছিল, ইন্টারমিডিয়েটও ছিল, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো। জারণ বিজারণ যুগপত ঘটে, মানে জারণ বিজারণ একসাথে ঘটে। তো তোমাদের ওই সকল স্যাররা তোমাদেরকে শিখাইছে অবশ্যই জারণ মানে সারণ, যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদের জারণ ঘটে। জারণের ইংলিশ হচ্ছে অক্সিডেশন। আর যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে না বা যারা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করাকে বলা হয় বিজারণ, যেটাকে আমরা রিডাকশন বলি। কেমন? তাহলে জারণ মানে সারণ, অক্সিডেশন, আর ইলেকট্রন গ্রহণ করাকে বলা হয় বিজারণ বা এটাকে রিডাকশন বলা হয়। এখন এখানে প্রশ্ন করছিল অক্সিডাইজিং এজেন্ট, মানে জারণে সহায়তা করে কে? জারণে যে সহায়তা করে তাকে জারক বলা হয়। কেমন? আমরা মোটামুটি 9-10 পড়ছিলাম, জারণে যে সহায়তা করে তাকে জারক বলা হয়। এখন জিঙ্ক তো ইলেকট্রন ছাড়বে, তাহলে জিঙ্ক যদি ইলেকট্রন ছাড়ে, তাহলে আমরা তো শিখে আসলাম জারণ মানে কি সারণ, তাহলে অবশ্যই আমার এই জিঙ্কের কি করছে, জারণ করছে। আর তাকে জারণে সহায়তা করছে কে? অবশ্যই copper 2+ সহায়তা করছে। যদি জিঙ্ক যেই দুইটা ইলেকট্রন ছাড়ছে এটা যদি কেউ রিসিভ না করে তাহলে কিন্তু সে ছাড়তে পারবে না, তাহলে অবশ্যই ডেফিনেটলি তাকে সহায়তা করছে কি, copper 2+ আয়নটা। তো এটাকে আমরা কি বলবো, জারক বলবো। আর এই জারকটাকেই বলা হয় অক্সিডেশন এজেন্ট, অর্থাৎ যে আমাকে জারণের সহায়তা করছে। তাহলে আমাকে জারণের সহায়তা কে করছে? copper 2+ করছে। তো আমাদের উত্তরটা হবে হচ্ছে এটা। আমি যদি একটু উল্টা পিঠ নিয়ে কথা বলি, তাহলে বিজারণ কাকে বলে? ইলেকট্রন গ্রহণটাকে বিজারণ বলে। অবশ্যই কপার কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ডেফিনেটলি তার কি হবে, তোমার এই copper 2+ এর বিজারণ করছে। তাহলে এই বিজারণের সহায়তা করছে কে? অবশ্যই ইলেকট্রন ত্যাগ করছে জিঙ্ক, তাহলে এখানে বিজারক হচ্ছে কি জিঙ্ক। কেমন? তাহলে এই হচ্ছে কথা, যার জারণ ঘটে সে নিজে বিজারক, যার বিজারণ ঘটে সে নিজে একটা জারক। আর জারক কি বলা হয়? অক্সিডাইজিং কি এজেন্ট, মানে জারণে যে সহায়তা করে। কেমন? তো টপিকটা মোটামুটি যারা বুঝো তাদের জন্য খুবই ইজি ব্যাপার ছিল, যারা বুঝতাম না তাদের জন্য হয়তো বা ক্রিটিক্যাল ছিল। তোমরা যদি মোটামুটি না বুঝো, মানে ক্লাসটা আবার রিপিট দেখো, তারপর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে চাইলে কমেন্ট করতে পারো, ইনশাআল্লাহ আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।